আচ্ছা, রেসপিরেটরি সিস্টেমের একটা টপিক দিয়ে শুরু করি। পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিস থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, কোন জীবাণু দিয়ে পালমোনারি টিউবারকুলোসিস হয়, কোন ব্যাকটেরিয়া দিয়ে হয়? আমরা সবাই জানি পালমোনারি টিউবারকুলোসিস হয় মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হোমিনিস। এছাড়া আর কোনো জীবাণু দিয়ে হতে পারে কিনা? পারে। মাইকোব্যাকটেরিয়াম বোভিস দিয়ে হতে পারে। ঠিক আছে। রিস্ক ফ্যাক্টরস অফ পালমোনারি টিউবারকুলোসিস। পালমোনারি টিউবারকুলোসিস সাধারণত ওভার ক্রাউডেড যে সকল এরিয়া আছে সেগুলোতে হয়, ঘনবসতিপূর্ণ এলাকাতে। এজন্য বাংলাদেশে হচ্ছে টিউবারকুলোসিস অনেক বেশি। তারপর পভার্টি, দারিদ্রতা, দরিদ্র পুরুষদের কোনো রমণী হচ্ছে সহ্য করতে পারে না, কিন্তু অর্থাৎ কোনো মেয়ে পছন্দ করে না, কিন্তু দরিদ্র পুরুষদেরকে পালমোনারি টিউবারকুলোসিসের যে জীবাণু মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস সে খুব পছন্দ করে। আচ্ছা, তারপর আসো এডুকেশন। তো লেক অফ এডুকেশন থাকলে, শিক্ষার আলো যদি না থাকে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের, ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট মানে কি? অর্থাৎ যাদের ইমিউনিটি দুর্বল কিছু রোগের কারণে, যেমন কি ডায়াবেটিস মেলাইটাস, যাদের ডায়াবেটিস আছে সেসব পেশেন্টদের ইমিউনিটি আমাদের চেয়ে হচ্ছে কম থাকে। ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে তখন হচ্ছে এই যে পালমোনারি টিউবারকুলোসিস সহজে ইনফেকশন করতে পারে টিউবারকুলোসিসের জীবাণুটা। হ্যাঁ, আচ্ছা, এখন আসো প্যাথোজেনেসিসটা একটু পড়ি। প্যাথোজেনেসিস আচ্ছা, মনে করো মাইকোব্যাকটেরিয়াম, জীবাণুর নাম কি? মাইকোব্যাকটেরিয়াম এই জীবাণুটা ইনহেলেশনের মাধ্যমে লাংসে ঢুকলো, ঠিক আছে। তো লাংসে ঢুকলো তখন কি হবে? তখন হচ্ছে লাংসের যে অ্যালভিওলার ম্যাক্রোফেজ আছে, অ্যালভিওলাসে যে ম্যাক্রোফেজ সেলগুলো আছে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ সেলগুলো হচ্ছে চেষ্টা করবে এই জীবাণুটাকে হচ্ছে ফেগোসাইটোসিস করে ফেলার, তাকে খেয়ে ফেলার, ধ্বংস করে ফেলার চেষ্টা করবে, ঠিক আছে। ফেগোসাইটোসিস করার চেষ্টা করবে। কিন্তু মাইকোব্যাকটেরিয়াম যে জীবাণুটা, তার মধ্যে ল্যাম্প ফ্যাক্টর থাকে, এইটা এই ফেগোসাইটোসিসটা হতে দেয় না, এটা হতে দিবে না। না হতে দেওয়ার কারণে কি হবে? এই জীবাণুটা তখন এই যে ম্যাক্রোফেজ আছে অ্যালভিওলাসের, এই ম্যাক্রোফেজের মধ্যে মাল্টিপ্লাই করবে, অর্থাৎ রেপ্লিকেশন করবে, ঠিক আছে। মাল্টিপ্লাই অ্যান্ড রেপ্লিকেশন হবে এই। আচ্ছা, তখন এই যে লাংসের মধ্যে যে একটা লেশন তৈরি হইলো, এটাকে আমরা বলি হচ্ছে গন ফোকাস। তাহলে গন ফোকাস কি? জীবাণুর নাম হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম হোমিনিস। এই জীবাণুটা লাংসে ইনহেলেশনের মাধ্যমে হচ্ছে প্রবেশ করলো, তখন লাংসের অ্যালভিওলার ম্যাক্রোফেজটাকে ধ্বংস করার চেষ্টা করবে, ফেগোসাইটোসিস করার চেষ্টা করবে, কিন্তু ল্যাম্প ফ্যাক্টরের কারণে পারবে না। তখন এই জীবাণুটা হচ্ছে অ্যালভিওলার ম্যাক্রোফেজের মধ্যে হচ্ছে মাল্টিপ্লাই করতে থাকবে, রেপ্লিকেশন থাকবে, এবং তখন যে লেশনটা তৈরি হবে সেটাকে আমরা বলি গন ফোকাস। আচ্ছা, এরপরে কি হবে? এরপর হচ্ছে এই ম্যাক্রোফেজগুলা তখন যাবে হচ্ছে, এই যে ম্যাক্রোফেজ এটা হচ্ছে যাবে লিম্ফেটিক সার্কুলেশনে যাবে। তো লিম্ফেটিক সার্কুলেশনের মাধ্যমে সেটা হচ্ছে যাচ্ছে কোথায়? লিম্ফ নোডে যাচ্ছে। তখন লিম্ফ নোডগুলো হয়ে যাবে এনলার্জড হবে, লিম্ফ নোড বড় হয়ে যাবে। তখন এই যে এটা, তখন আমরা বলবো এটাকে গন কমপ্লেক্স। অর্থাৎ গন ফোকাসটা হচ্ছে যখন লিম্ফেটিক সার্কুলেশনের মাধ্যমে
ম্যাক্রোফেজগুলো যখন লিম্ফেটিক সার্কুলেশন মধ্যে লিম্ফ নোডে যায়, ওইখানে গিয়ে যখন হচ্ছে লিম্ফ নোড এনলার্জড হয়, সেটাকে আমরা বলি হচ্ছে গন কমপ্লেক্স। এখন আমরা জানি যে লিম্ফ নোডের মধ্যে কিছু সেল থাকে, লিম্ফ নোডের মধ্যে কিছু সেল থাকে। কি সেল থাকে? যেমন হচ্ছে CD4 বা টি সেল, এগুলো থাকে। আচ্ছা, এখন দেখো তো ম্যাক্রোফেজ হচ্ছে আমার জীবাণুটাকে মারতে পারে নাই, ব্যর্থ হইল, তখন সে কি করবে? সে কি দমে থাকবে? সে হচ্ছে তখন সাহায্য চাইবে। সাহায্য চাবে কার কাছে? সাহায্য চাবে তখন সাহায্য চাবে হচ্ছে এই যে লিম্ফ নোডের এই সেলগুলোর কাছে সে সাহায্য চাবে। বুঝতে পারছো কীভাবে সাহায্য যাবে? ওই যে ম্যাক্রোফেজের মধ্যে তো আছে টিউবারকুলোসিসের যে জীবাণুগুলো, আচ্ছা, সেটা সে কী করবে তখন? এই ম্যাক্রোফেজটা তখন একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করে, মানে সে হচ্ছে যে লিম্ফ নোডের যে CD4 সেলটা আছে, CD4 সেলটাকে সে বলবে যে না, আমি এই জীবাণুটাকে হচ্ছে হত্যা করতে ব্যর্থ হয়েছি, তাই আমি এই জীবাণুটাকে, এই অ্যান্টিজেনটাকে তোমার কাছে প্রেজেন্ট করতেছি, তোমাকে দিয়ে দিচ্ছি, এবং তুমি যা খুশি করো। এইটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে। তো এটা তাহলে কি হবে? CD4 এর কাছে সে হচ্ছে এই অ্যান্টিজেনটা প্রেজেন্ট করবে। তখন CD4 সেল কি করে? CD4 সেল তখন হচ্ছে টাইপ 1 হেল্পার সেলসকে অ্যাক্টিভেশন করে। এটাকে হচ্ছে অ্যাক্টিভেশন করে CD4 সেলস। টাইপ 1 হেল্পার সেলসকে অ্যাক্টিভেশন করে। আচ্ছা, টাইপ 1 হেল্পার সেলস তখন হচ্ছে কি করে? এটা রিলিজ করে হচ্ছে ইন্টারফেরন গামা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 2, ঠিক আছে, এগুলো হচ্ছে রিলিজ করলো। এখন তখন কি হবে? এগুলা CD4 কাজ, এই যেগুলো রিলিজ করার কারণ কি? এগুলা কেন তৈরি করলো? ঠিক আছে, CD4 বলবো যে তোমার CD4 তখন ম্যাক্রোফেজকে বলবো যেটা তোমার ঠেকা, তুমি হচ্ছে এই জীবাণুটাকে হচ্ছে ধ্বংস করতে পারো নাই। ঠিক আছে, আমি তোমাকে বড় জোর সাহায্য করতে পারি। কীভাবে সাহায্য করে সে বড় জোর? তখন সে কী করে? আমি তোমাকে বড় জোর সাহায্য করতে পারি, কিন্তু হত্যা করা লাগবে তোমারই, তুমি হচ্ছে গিয়ে ওই জীবাণুটাকে হত্যা করবা। এই জন্য সে তখন কী করে? যে ইন্টারফেরন গামা যেটা রিলিজ হইলো, এটা কী করে? ওই ম্যাক্রোফেজটাকে হচ্ছে অ্যাক্টিভেট করে। ম্যাক্রোফেজটাকে বলে যে তোমাকেই কাজটা করা লাগবে আলটিমেটলি। তো ম্যাক্রোফেজটাকে সে হচ্ছে অ্যাক্টিভেট করবে। অ্যাক্টিভেট ম্যাক্রোফেজটাকে অ্যাক্টিভেট করবে যে না, এটা তোমার কাজ তোমারই করা লাগবে, তুমি আমার কাছে হচ্ছে প্রেজেন্ট করে লাভ হবে না, তুমি নিজে হচ্ছে সেই জীবাণুকে তুমি কিল করো। তো ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করবে সে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া কি করবে সে? এছাড়া হচ্ছে যে আরেকটা আছে নাইট্রিক অক্সাইড হচ্ছে প্রোডাকশন বাড়াই দিবে। নাইট্রিক অক্সাইড এটাও হচ্ছে ওই জীবাণুটা হত্যা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, আচ্ছা, এই ইন্টারফেরন গামা ছাড়া এখানে আছে কি? টিউমার নেক্রোসিস ফ্যাক্টর। এটা কি করে? এটা হচ্ছে এখান থেকে যে মনোসাইট রিক্রুটমেন্ট করে, মানে ওই জায়গায় আছে মনোসাইটও আসবে ওই জীবাণুকে হত্যা করার জন্য। ঠিক আছে, তাহলে এত কাহিনী হওয়ার কাহিনী কি হচ্ছে সংক্ষেপে বললাম। প্রথমে হচ্ছে মাইকোব্যাকটেরিয়াম যে জীবাণুটা আসলো, সেটা এই ইনহেলেশনের মাধ্যমে, একটা ড্রপলেটের মাধ্যমে সেটা হচ্ছে লাংসে গেল। তখন লাংসের অ্যালভিওলার ম্যাক্রোফেজ সেটাকে হত্যা করার চেষ্টা করবে, কিন্তু মাইকোব্যাকটেরিয়াম জীবাণুর মধ্যে যে ল্যাম ফ্যাক্টর আছে, এটার কারণে সেটা হচ্ছে এই হত্যা করতে অসমর্থ, ফেগোসাইটোসিস করতে ব্যর্থ হবে। তখন ওই ম্যাক্রোফেজের মধ্যে এই জীবাণুগুলো হচ্ছে মাল্টিপ্লাই করবে।
আচ্ছা, যেটাকে আমরা তখন বলি যে লেশনটা হয় সেটাকে আমরা বলি গন ফোকাস। আর এই ম্যাক্রোফেজটাই যখন আবার লিম্ফেটিক সার্কুলেশনে যায় এবং লিম্ফেটিক সার্কুলেশনের মাধ্যমে যখন হচ্ছে লিম্ফ নোডে যায়, লিম্ফ নোডটা এনলার্জড হয়, তখন ওইটাকে আমরা বলি একসাথে গন কমপ্লেক্স। আচ্ছা, তারপর কি হবে, লিম্ফ নোডের মধ্যে হচ্ছে কিছু সেল থাকে। লিম্ফ নোডে এমনি এমনি যাবে না, লিম্ফ নোডে হচ্ছে কিছু কাহিনী আছে। লিম্ফ নোডে যাওয়ার পিছনে কারণ কি, লিম্ফ নোডে কিছু সেল আছে। আচ্ছা, যে সে তখন কী করবে, এই যে ম্যাক্রোফেজটা লিম্ফ নোডে গিয়ে সে বলবে যে ওই CD4 সেলটাকে বলবে যে আমি আমার কাজ করতে ব্যর্থ হয়েছি, আমি হচ্ছে জীবাণুকে হত্যা করতে পারি নাই, এখন তুমি আমাকে হেল্প করো। এই বলে সে ওই জীবাণুটাকে এর কাছে প্রেজেন্ট করবে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে। কিন্তু CD4 তখন কী করবে, CD4 হচ্ছে টাইপ 1 হেল্পার সেল যেটা, সেটাকে হচ্ছে অ্যাক্টিভেট করবে। এটা কি করবে, এটা হচ্ছে বিভিন্ন ধরনের যে ইন্টারফেরন, গামা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 2 এগুলো হচ্ছে রিলিজ করতেছে এবং বলবে যে না, আমি তোমার কাজটা করে দিতে পারবো না, আমি তোমাকে হচ্ছে বড় সাহায্য করতে পারি, তুমি তোমার নিজের কাজ করতে হবে। মানে কি, তখন ইন্টারফেরন গামা তারে হচ্ছে ওই ম্যাক্রোফেজটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে যে তুমি তোমার নিজের কাজ তুমি নিজে করো। এছাড়া সে কী করতে পারে, নাইট্রিক অক্সাইড রিলিজ বাড়ায় দেয় যাতে তার কাজটাকে হচ্ছে আরও কাজ করতে যাতে সুবিধা হয়, ব্যাকটেরিয়াটাকে মারতে যাতে সুবিধা হয়। টিউমার নেক্রোসিস ফ্যাক্টর থেকে মনোসাইট রিলিজে মনোসাইট রিক্রুটমেন্ট ওই জায়গায় সব কিছু আসে। তাহলে এই যে তো কাহিনী, এই কাহিনীর ফলে হচ্ছেটা কি, কাহিনীর ফলে যেটা হবে সেটা হচ্ছে এটা আমরা ক্যাজুয়াস নেক্রোসিস হয়ে যাবে। এই যে তো কাহিনীর ফলে এটা নেক্রোসিস হয়ে যাবে, এটা বলে ক্যাজুয়েটিং নেক্রোসিস। আচ্ছা, ক্যাজুয়াস নেক্রোসিস হচ্ছে। এবং ওই যে এই ক্যাজুয়াস নেক্রোসিসের আশেপাশে কী থাকবে, আশেপাশে থাকবে হচ্ছে ওই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজগুলো। ওই যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ, যে ইন্টারফেরন গামাটা অ্যাক্টিভেট করলো ম্যাক্রোফেজটা, ওই অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজগুলো এরকম থাকবে ক্যাজুয়াস নেক্রোসিসের পাশে। চারদিকে হচ্ছে এই যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজগুলো থাকবে। আর অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজকে আমরা বলি হচ্ছে এপিথেলয়েড সেল। অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের আরেকটা নাম হচ্ছে এপিথেলয়েড সেল। অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ এর আরেকটা নাম হচ্ছে এপিথেলয়েড সেল। ঠিক আছে, এপিথেলয়েড সেল দুইটা হচ্ছে একসাথে মিলে জায়ান্ট সেল তৈরি করে। এপিথেলয়েড সেলগুলো মিলে অনেক সময় জায়ান্ট সেল তৈরি করতে পারে। আচ্ছা, আর এই যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ বা এপিথেলয়েড সেল, এর চারপাশে থাকবে হচ্ছে ওই যে টি লিম্ফোসাইট সেল। লিম্ফোসাইট যেগুলো আছে আসলে আর কি। এই যে অবস্থাটা, এটাকে আমরা বলি হচ্ছে গ্রানুলোমা। এটা হচ্ছে এই টোটাল এই যে একটা ক্যাসিয়াস নেক্রোসিস, তার চারপাশে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ বা আর অপর নাম হচ্ছে এপিথেলয়েড সেল, এর বাইরে হচ্ছে টি লিম্ফোসাইট সেল। এই সবগুলোকে একসাথে বলি, এই অবস্থাটাকে আমরা বলি গ্র্যানুলোমা ফর্মেশন। ঠিক আছে, তাহলে লাংসের মধ্যে আমরা কি ফর্মেশন হয়েছে, একটা লাংসের মধ্যে হচ্ছে আমরা গ্র্যানুলোমা ফর্মেশন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, তারপর কি কাহিনী হবে, তারপর কাহিনী শেষ। তারপর হচ্ছে তাহলে ফাইব্রোসিস বা ক্যালসিফিকেশন অ্যান্ড আলটিমেটলি স্কারিং হচ্ছে আর কি। ঠিক আছে, হয় এখানে কাহিনী শেষ। কিন্তু ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময়, আচ্ছা, এই যে পুরা কাহিনীটা বললাম, এটা হচ্ছে এই সম্পূর্ণ কাহিনীটা হচ্ছে আমাদের প্রাইমারি টিউবারকুলোসিসে হয়। তো ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্টদের ক্ষেত্রে অনেক সময় প্রাইমারি টিউবারকুলোসিস হওয়ার পরেও আবার হচ্ছে রিইনফেকশন হতে পারে। কোনো এক সময় অনেক বছর পরে দেখা যায় রিইনফেকশন হতে পারে, তখন সেটাকে আমরা বলি সেকেন্ডারি টিউবারকুলোসিস। আচ্ছা, তাহলে আমাদের ফেট কী আছে প্রাইমারি টিউবারকুলোসিসের?
তাহলে প্রাইমারি টিউবারকুলোসিসের ফেট হচ্ছে একটা কমপ্লিট রেজলিউশন হতে পারে। ওই যে তারপরে যেটা বললাম যে হিলিং ওই ফাইব্রোসিস অ্যান্ড ক্যালসিফিকেশন। আর যদি না হয়, পরবর্তী যদি ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট হয়, তাহলে ভবিষ্যতে হয়তো এখান থেকে সেকেন্ডারি টিউবারকুলোসিস হতে পারে। একটা হতে পারে কি প্রগ্রেসিভ পালমোনারি টিউবারকুলোসিস হতে পারে। ঠিক আছে, তাহলে যদি আমি একটু ব্রিফ করি, এই যে সম্পূর্ণ প্যাথোজেনেসিসটাকে যদি একটু ব্রিফ করি, এখানে কিন্তু মূলত 3টা ইভেন্ট হয়, 3টা ঘটনা ঘটতেছে। হ্যাঁ, 3টা স্টেজ হয়। 3টা ইভেন্ট বুঝলে হচ্ছে তুমি প্যাথোজেনেসিসটা বুঝে ফেলছো। প্রথমটা হচ্ছে বিফোর দ্য অ্যাক্টিভেশন অফ সেল mediated immunity। তারপরে ডেভেলপমেন্ট অফ সেল mediated immunity। তারপর গ্রানুলোমা ফর্মেশন। এই 3টা ইভেন্ট হচ্ছে এখানে। ঠিক আছে, বিফোর দ্য অ্যাক্টিভেশন অফ সেল মিডিয়েটেড ইমিউনিটি, ডেভেলপমেন্ট অফ সেল মিডিয়েটেড ইমিউনিটি, আর হচ্ছে গ্রানুলোমা ফর্মেশন। কীভাবে 3টা ইভেন্ট আমি আরেকবার ব্রিফ করি, প্যাথোজেনেসিস যেটা পড়াইলাম। দেখো, প্যাথোজেনেসিসে প্রথমে কী হয়েছে, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস হোমিনিস ব্যাকটেরিয়াটা আসলো, সেটা শ্বাসনালী দিয়ে ঢোকার পরে আমাদের অ্যালভিওলার ম্যাক্রোফেজ সেটাকে ফেগোসাইটোসিস করার চেষ্টা করবে, কিন্তু ব্যর্থ হবে। এখানে ল্যাম্প ফ্যাক্টরের কারণে সেটা ব্যর্থ হবে। আচ্ছা, তখন কি হবে, তখন হচ্ছে ওই ম্যাক্রোফেজের মধ্যে জীবাণুটা কী করবে, ম্যাক্রোফেজের মধ্যে জীবাণুটা হচ্ছে মাল্টিপ্লিকেশন হবে। মাল্টিপ্লিকেশন হয় তখন সেটা হচ্ছে গনফোকাস তৈরি করবে। আচ্ছা, এখন এই ম্যাক্রোফেজটা যাবে হচ্ছে লিম্ফেটিক সার্কুলেশনের মাধ্যমে যাবে কোথায়, লিম্ফ নোড এনলার্জড হয়ে যাবে। তখন আমরা একসাথে বলবো এটাকে গন কমপ্লেক্স। আচ্ছা, এই যে এই গন কমপ্লেক্স পর্যন্ত যে কাহিনীটা হয়েছে, ঠিক আছে, এখন পর্যন্ত কিন্তু কোনো সেল মিডিয়েটেড ইমিউনিটি কাজ করে নাই, মানে অর্থাৎ সেল মিডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভেট হয়নি। সেল মিডিয়েটেড ইমিউনিটি মানে এই সেল মিডিয়েটেড ইমিউনিটি CD4, তারপরে হচ্ছে TH1, হ্যাঁ, এগুলো হচ্ছে তখন হচ্ছে কাজ করতে না। তাহলে সেল মিডিয়েটেড ইমিউনিটি আমার তখন হচ্ছে অ্যাক্টিভেশন হয়নি এই পর্যন্ত। এটাকে আমরা বলি হচ্ছে যে স্টেজটা, তাহলে এটা কোন স্টেজ, বিফোর দ্য অ্যাক্টিভেশন অফ সেল মিডিয়েটেড ইমিউনিটি। ঠিক আছে, আচ্ছা, এই ইভেন্টটা যখন চলতে থাকে, অর্থাৎ সেল মিডিয়েটেড ইমিউনিটি যখন হওয়ার আগ পর্যন্ত এই ইভেন্টটা যখন চলতে থাকে, তখন হচ্ছে সাধারণত পেশেন্ট থাকে হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে পেশেন্ট, এবং এটাকে বলে ক্যারিয়ার স্টেজ বলে। আচ্ছা, এখন আসো গন কমপ্লেক্স হওয়ার পরে এই ম্যাক্রোফেজটা কি হলো, তখন ওই যে লিম্ফ নোডের মধ্যে যে সেলগুলো আছে, তোমার সেল মিডিয়েটেড ইমিউনিটিটা শুরু হবে আর কি। আচ্ছা, লিম্ফ নোডের মধ্যে বিভিন্ন সেল আছে, কী সেল আছে, CD4 আছে। ঠিক আছে, CD4টা কি, এখন এই যে ম্যাক্রোফেজটা কী করবে, CD4 এর কাছে জীবাণুটাকে প্রেজেন্ট করবে, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে। ম্যাক্রোফেজটা একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হিসেবে কাজ করবে। সে হচ্ছে CD4 এর কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করবে। কারণ CD4 কে বলবে যে আমি জীবাণুটাকে মারতে ব্যর্থ হয়েছি, তুমিও কাজ করো।
আচ্ছা, তখন CD4 কী করবে, সে হচ্ছে এই টাইপ 1 হেল্পার সেল এটাকে হচ্ছে অ্যাক্টিভেট করবে। আর তখন টাইপ 1 হেল্পার সেল এই যে ইন্টারফেরন গামা, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, ইন্টারলিউকিন 2 এইসব হচ্ছে রিলিজ করে। ইন্টারফেরন গামা কী করে, বলে যে হচ্ছে তুই ম্যাক্রোফেজ, তোমার কাজ তোমাকেই করতে হবে, তুমি হচ্ছে অ্যাক্টিভেট হও। ওই ম্যাক্রোফেজকে সে হচ্ছে অ্যাক্টিভেট করে, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজটা তখন অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ হয়ে যায়, মানে সে হচ্ছে অ্যাপিথেলয়েড সেলে পরিণত হয়েছে। অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের আরেকটা নাম হচ্ছে অ্যাপিথেলয়েড সেল। ওকে, আচ্ছা, তারপরে আর কী করে ইন্টারফেরন গামা, নাইট্রিক অক্সাইড রিলিজ করে, এটা হচ্ছে ওই জীবাণুকে মারার জন্য হচ্ছে কাজ করে। আর টিউমার নেক্রোসিস ফ্যাক্টরে কী করে, মনোসাইট রিক্রুটমেন্ট করে। আচ্ছা, এই সব কিছু মিলে তখন এই যে কাহিনী যখন চলতে থাকে তখন দেখা যায় যে নেক্রোসিস হয়, সেন্ট্রাল একটা নেক্রোসিস হয়, এটাকে আবার আমরা বলি ক্যাসিয়াস নেক্রোসিস। আচ্ছা, আর ক্যাসিয়াস নেক্রোসিস চারদিকে ওই যে ম্যাক্রোফেজ যেগুলো হচ্ছে আসে, অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজগুলো হচ্ছে যে জমা হয়। অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ বা এটা আদার নাম, একটা নাম হচ্ছে এপিথেলয়েড সেল, মানে যে কয়েকটা এপিথেলয়েড সেল বা অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ মিলে তৈরি করে জায়ান্ট সেল। অ্যাকচুয়ালি জায়ান্ট সেলটা কিছুই না, এটা ম্যাক্রোফেজ মিলে হচ্ছে জায়ান্ট সেল তৈরি করে, ম্যাক্রোফেজ। আচ্ছা, আর এই যে অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজের চারপাশে থাকে লিম্ফোসাইট, টি লিম্ফোসাইট থাকে। এই যে সম্পূর্ণ এই জিনিসটাকে আমরা বলি গ্র্যানুলোমা ফর্মেশন। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এখানে ওই প্রথমে হচ্ছে সেলগুলা, সেল মিডিয়েটেড ইমিউনিটি ইমিউনিটি অ্যাক্টিভেশন হওয়ার পর্যন্ত হচ্ছে ইভেন্টটা কি গন কমপ্লেক্স পর্যন্ত, তারপরে সেল মিডিয়েটেড ইমিউনিটি অ্যাক্টিভেশন হইলো, হয়ে এটা হলো সেকেন্ড ইভেন্ট। আর থার্ড ইভেন্ট শেষ পর্যন্ত কী তৈরি হলো, গ্র্যানুলোমা ফর্মেশন হলো। তিনটা ইভেন্টের মাধ্যমে আমরা হচ্ছে এক্সপ্লেন করছি। ঠিক আছে, বিফোর দ্য অ্যাক্টিভেশন অফ সেল মিডিয়েটেড ইমিউনিটি, তারপরে ডেভেলপমেন্ট অফ সেল মিডিয়েটেড ইমিউনিটি, CD4 TD4 এগুলো কাজ করলো, তারপরে হচ্ছে লাস্টে হলো কি গ্র্যানুলোমা ফর্মেশন। ঠিক আছে, আচ্ছা, তো এই যে সম্পূর্ণ প্যাথোজেনেসিসটা তিনটে ভাগে ভাগ করে পড়লাম। এই প্যাথোজেনেসিসটা কোন টিউবারকুলোসিসের ক্ষেত্রে হয়? টিউবারকুলোসিস দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিস আর হচ্ছে সেকেন্ডারি টিউবারকুলোসিস। এটা হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিসের ঘটনা বললাম। প্রাইমারি টিউবারকুলোসিস মানে কি, অর্থাৎ আগে কখনো হচ্ছে তার টিবি জীবাণুর দ্বারা এক্সপোজার হয় নাই, আগে কখনো টিবি জীবাণুর দ্বারা তার এক্সপোজার হয় নাই, এরকম একটা পেশেন্টের টিবি জীবাণু প্রথমবার আসলে কি হইতে পারে, ফার্স্ট এক্সপোজারে কী হইতে পারে। ঠিক আছে, ওইটা হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিস প্যাথোজেনেসিস। এখন প্রাইমারি টিউবারকুলোসিস ফেট কি, এটা থেকে সম্পূর্ণ ভালো কমপ্লিট রেজলিউশন হতে পারে, হিলিং উইথ ফাইব্রোসিস এন্ড ক্যালসিফিকেশন হতে পারে, এটা জিজ্ঞেস করে ভাই। তারপরে যদি ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট থাকে, দুর্বল ইমিউনিটির লোকজনের ক্ষেত্রে সেকেন্ডারি টিউবারকুলোসিস হতে পারে অথবা প্রগ্রেসিভ পালমোনারি টিউবারকুলোসিস হতে পারে। আচ্ছা, এখন পরীক্ষায় একটা প্রশ্ন জিজ্ঞেস করে যে প্রাইমারি টিউবারকুলোসিস আর হচ্ছে সেকেন্ডারি টিউবারকুলোসিসের পার্থক্য জিজ্ঞেস করে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে প্রথম কথা বলবা যে প্রাইমারি টিউবারকুলোসিসটা সাধারণত হয় ফার্স্ট এক্সপোজারে, প্রথমবার জীবাণু দ্বারা আক্রমণ হলে ফার্স্ট এক্সপোজার হয়। আর সেকেন্ডারি টিউবারকুলোসিস ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে হয়, রিইনফেকশন হয়, ক্ষেত্রে ইনফেকশন হয়ে হচ্ছে সেকেন্ডারি টিউবারকুলোসিস হয়, রিইনফেকশন। আচ্ছা, আর এটা 95% পেশেন্ট, এটা হচ্ছে তোমার 5%। আর এটা সাধারণত শুধু লাংসেই থাকে, লাংসেই টিবিটা থাকে। আর এটা হচ্ছে লাংসের বাইরেও টিবিটা যেতে পারে, অন্যান্য জায়গায় চলে যেতে পারে। কোথায় কোথায় যেতে পারে, যেমন হচ্ছে ব্রেইনে যেতে পারে, ব্রেইন, তারপরে হচ্ছে ইন্টেস্টাইনে যেতে পারে। টিবি কিন্তু লাংসের বাইরে অনেক জায়গায় হতে পারে, ইন্টেস্টাইনে যেতে পারে। ঠিক আছে, তারপরে স্কিন টিবি হতে পারে, এরকম বিভিন্ন জায়গায় হচ্ছে চলে যেতে পারে। আরেকটা হচ্ছে বলতে পারে যে প্রাইমারি টিউবারকুলোসিসের সাইট সাধারণত লাংসের কোন সাইটে হয়, লাংসের হচ্ছে এটা লাংসে সাধারণত আমরা জানি যে লোবস থাকে, লাংসের লোবস হচ্ছে লোব থাকে বিভিন্ন, যেমন রাইট লাংয়ের ক্ষেত্রে আমাদের 3টা লোব থাকে, লেফট লাংয়ের ক্ষেত্রে 2টা লোব থাকে। এটার সাইডটা হচ্ছে লোয়ার পার্ট অফ দি আপার লোব লাংসের, অথবা আপার পার্ট অফ লোয়ার লোব। ঠিক আছে, আর সেকেন্ডারি টিউবারকুলোসিস সাধারণত হয় অ্যাপেক্স অফ আপার লোবস। তাহলে প্রাইমারি টিউবারকুলোসিসটা হয় কোথায়, লাংসের সাধারণত লোয়ার পার্ট অফ আপার লোবস অথবা
আপার পার্ট অফ লোয়ার লোবসে। আর সেকেন্ডারি টিউবারকুলোসিসটা হয় কোথায়? অ্যাপেক্স অফ আপার লোবসে, ঠিক আছে। আর ক্যাভিটেশন এটা সাধারণত প্রাইমারি টিউবারকুলোসিস লেস কমন, এটাতে হচ্ছে মোর কমন। লিম্ফ নোডে ইনভলভমেন্ট যেটা, এটা হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিসে মোর কমন, এটাতে লেস কমন। আচ্ছা, এই হলো প্রাইমারি টিউবারকুলোসিস আর সেকেন্ডারি টিউবারকুলোসিসের পার্থক্য। টিবি হচ্ছে যে শুধু লাংসে হয় এরকম না, টিবি লাংসের বাইরে হতে পারে। টিবি হয় না এরকম কোনো জায়গা নেই, সব জায়গাতেই টিবি হইতে পারে, ঠিক আছে। তাহলে লাংসের বাইরে টিবিটা স্প্রেড করে কীভাবে স্প্রেড হয়? একটা তো লিম্ফ্যাটিক্স দিয়ে, একটা হচ্ছে ভেসেলসের মাধ্যমে, একটা ক্যাভিটি মাধ্যমে, এগুলো দিয়ে হচ্ছে স্প্রেড করে। আচ্ছা, স্প্রেড করে কোথায় যেতে পারে? ব্রেন, সব জায়গায় যেতে পারে। ব্রেনে যেতে পারে, ব্রেনে গেলে টিউবারকুলার মেনিনজাইটিস হবে, বোন টিবি হইতে পারে, পট স্টেজিস যেটা আমরা বলি, ইন্টেস্টাইনাল টিবি হইতে পারে টিউবারকুলোসিস, স্কিন টিবি পর্যন্ত হইতে পারে, স্কিনেও টিবি হয়, ঠিক আছে। সাধারণত টিবি হয় না কোন কোন জায়গাতে? টিবি হয় না সাধারণত হচ্ছে এই যে স্কেলেটাল মাসেলের টিবি হয় না, তারপরে কার্ডিয়াক মাসেলে, সেদিন মনে ক্লাসে বলছিলাম এগুলো, কার্ডিয়াক মাসেলে হয় না, থাইরয়েডে টিবি হয় না, এগুলোতে সাধারণত টিবি হয় না, বাকি সব জায়গায় টিবি হইতে পারে, বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে মোটামুটি আমার টিউবারকুলোসিসের ক্লাস। এছাড়া বাকি যেগুলো আছে একটু লেকচার, ওই যে লেকচার শিট থেকে হচ্ছে পড়ে নিবা, মেন জিনিস তো মনে বুঝছো তোমরা।